আজকের এই বিশ্লেষণে আমরা সরাসরি ঢুকে পড়ব ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি বা শিল্প মনোবিজ্ঞানের দারুণ একটা জার্নিতে। কিভাবে এই বিষয়টি শুধুমাত্র কিছু থিওরি বা একাডেমিক ধারণার গণ্ডি পেরিয়ে আমাদের আধুনিক কর্মক্ষেত্রে মানুষের আচরণ পরিচালনা করছে, তার পুরো চিত্রটা আমরা আজ এক্সপ্লোর করব। পুরো এমপ্লয় লাইফ সাইকেল বা একজন কর্মীর জীবনচক্র বুঝতে আমরা মূলত 5টা ধাপে এগোব। একদম শেকড় থেকে শুরু করে কাজের বিশ্লেষণ, সঠিক মানুষটি খুঁজে বের করা, তাদের কাজ মূল্যায়ন করা, আর সবশেষে কর্মক্ষেত্রে মানুষের ইমোশন বা হতাশা কিভাবে সামলাতে হয়, এই পুরো সাইকেলটা আমরা ধাপে ধাপে কভার করব। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। এই যে কলকারখানা থেকে আধুনিক কর্পোরেট অফিস, এই রূপান্তরটা আসলে কিভাবে হলো? হিউগো মনস্টারবার্গ নামটা হয়তো অনেকেই শুনে থাকবেন। উনাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজির জনক। একটু ভাবুন তো, শিল্প বিপ্লবের সেই সময়ে যখন চারদিকে শুধু যন্ত্র আর কারখানার আওয়াজ, উনি প্রথম খেয়াল করলেন যে যারা কাজ করছে সেই মানুষগুলোর আচরণটাও তো বুঝতে হবে। বিজ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে কাজের মান বাড়ানো যায়, সেই দুর্দান্ত আইডিয়াটা কিন্তু উনার মাথা থেকেই প্রথম এসেছিল। আর মজার ব্যাপার কি জানেন, ওই যে কারখানায় শুরু হলো, বিষয়টা কিন্তু আর সেখানে আটকে নেই। আজকের দিনে এর পরিধি যে কতটা বিশাল তা ভাবলে অবাক হতে হয়। মানে শুধু কর্মী নিয়োগ বা ট্রেনিং নয়, পারফরমেন্স যাচাই, মোটিভেশন, লিডারশিপ ডেভেলপমেন্ট, এমনকি ওয়ার্কপ্লেস সেফটি আর টিমওয়ার্ক, এরকম সবকিছুই এখন ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজির অংশ। বলতে গেলে আধুনিক কর্পোরেট দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে এটা জড়িয়ে আছে। এখন কর্মী নিয়োগের আগে সবচেয়ে জরুরি যে কাজটা, সেটা হলো কাজটাকে ভালোভাবে বোঝা, কাজের বিশ্লেষণ বা জব অ্যানালাইসিস। কাউকে কাজে নেওয়ার আগে তো জানতে হবে তাকে দিয়ে আসলে কি করানো হবে, রাইট? এই জন্যই জব অ্যানালাইসিস এতটা গুরুত্বপূর্ণ। কাজের দায়িত্বগুলো একেবারে স্পেসিফিক করে ফেলা হয় এখানে। কাজটা যখন পরিষ্কার, তখন কিন্তু ঠিক মানুষের খোঁজ করা, তাদের ট্রেনিং দেওয়া কিংবা একদম পারফেক্ট একটা জব ডেসক্রিপশন তৈরি করা সবকিছুই অনেক সহজ হয়ে যায়। এমনকি কাজের মান উন্নত করা আর একটি ন্যায্য বেতন নির্ধারণ করার ভিত্তিটাই হলো এই বিশ্লেষণ। এখন প্রশ্ন হলো, কাজের এই ডেটা বা তথ্যগুলো আমরা পাই কোথা থেকে? এর চমৎকার কিছু উপায় আছে। কখনো হয়তো সরাসরি অবজারভেশন করা হচ্ছে, মানে কাজটা কিভাবে হচ্ছে তা চোখে দেখা। আবার ইন্টারভিউ নিয়ে বা কোয়েশ্চেনিয়ার দিয়েও তথ্য নেওয়া যায়। অনেকে আবার কাজের হিসাব রাখতে ডায়েরি মেথড ব্যবহার করেন। তবে সত্যি বলতে কি, সবচেয়ে নিখুঁত রেজাল্ট আসে মিক্সড মেথড ব্যবহার করলে, মানে দরকার অনুযায়ী এই সবগুলো পদ্ধতির একটা দারুণ সংমিশ্রণ। কাজটা কি সেটা তো আমরা বুঝে গেলাম। এবার আমাদের ফোকাস চলে যাচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং অংশে, সঠিক মানুষটিকে খুঁজে বের করা। এই খোঁজার কাজটা শুরু হয় হিউম্যান রিসোর্স প্ল্যানিং বা মানব সম্পদ পরিকল্পনা দিয়ে। বিষয়টা হলো, ভবিষ্যতে ঠিক কতজন মানুষ লাগবে সেটা আগে থেকে হিসাব করে রাখা। একটু আগে থেকে প্ল্যান করা থাকলে হঠাৎ করে কর্মীর সংকট হয় না, আবার প্রোডাক্টিভিটিও বাড়ে। এটা কিন্তু দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের প্রচুর সময় আর অর্থ বাঁচিয়ে দেয়। একটা রিয়েল গেম চেঞ্জার বলতে পারেন। তো প্ল্যানিংয়ের সময় ঠিক কোন জিনিসগুলো দেখা হয়? শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ডিগ্রি থাকলে কিন্তু হয় না। এর পাশাপাশি স্কিল, নলেজ আর এক্সপিরিয়েন্স তো লাগবেই। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো মানুষটার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব, মানে হার্ড স্কিল আর সফট স্কিলের একটা পারফেক্ট ব্যালেন্স খুঁজে বের করাটাই হলো এখানকার মূল চ্যালেঞ্জ। আর এই পারফেক্ট মানুষটাকে খুঁজে পাওয়ার প্রসেসটা কিন্তু বেশ গোছানো। একেবারে অ্যাপ্লিকেশন কালেকশন ও বাছাই দিয়ে শুরু, এরপর লিখিত পরীক্ষা, তারপর ইন্টারভিউ, মেডিকেল টেস্ট, সবগুলো কঠিন ফিল্টার পার হয়ে তবেই চূড়ান্ত নির্বাচন। আর একদম শেষে গিয়ে কাঙ্ক্ষিত জব প্লেসমেন্ট। প্রতিটি ধাপ আসলে এমনভাবে সাজানো যাতে কোনোভাবেই ভুল মানুষ নিয়োগ না পায়। আচ্ছা, কর্মী তো নিয়োগ দেয়া হলো, কিন্তু কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা তো দেখতে হবে, তাই না? এটাই আমাদের পরবর্তী ধাপ, পারফরম্যান্স মূল্যায়ন। কাজে যোগ দেওয়ার পর থেকে মূলত একটা কন্টিনিউয়াস প্রসেস শুরু হয়, যেটাকে আমরা বলি পারফরম্যান্স অ্যাপ্রেজাল। খুব সহজ ভাষায়, একজন কর্মী তার দায়িত্বগুলো কতটা ভালোভাবে পালন করছেন সেটা নিয়মিত চেক করা আর পরিমাপ করার একটা ফর্মাল সিস্টেম হলো এটি।
তবে এখানে একটা ব্যাপার পরিষ্কার হওয়া দরকার, অ্যাপ্রাইজাল মানে শুধু কাজের মাপকাঠি বা ভুল ধরা নয়, এর আসল উদ্দেশ্য হলো মানুষটার স্ট্রেংথ আর উইকনেস, মানে কোথায় সে ভালো করছে আর কোথায় আরও উন্নতি দরকার সেটা খুঁজে বের করা। প্রমোশন দেয়া, কাজের প্রতি মোটিভেশন বাড়ানো আর স্পেসিফিক্যালি কার কোথায় ট্রেনিং দরকার, এই সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই পারফরম্যান্স মূল্যায়নের ওপর ভিত্তি করেই নেওয়া হয়। এবার আমরা এমপ্লয়ি লাইফ সাইকেলের একদম শেষ আর সম্ভবত সবচেয়ে জটিল ধাপে চলে এসেছি, আর সেটা হলো মানুষের আচরণ আর হতাশা ম্যানেজ করা, দ্য হিউম্যান এলিমেন্ট। যে কোনো অফিস বা প্রতিষ্ঠানে তো আর রোবট কাজ করে না, তাই না? রক্ত মাংসের মানুষ কাজ করে, আর যেখানে মানুষ সেখানে ইমোশন বা আবেগ থাকবেই। অ্যাটিটিউড বা মনোভাব হলো মূলত আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে শেখা অনুভূতি। এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তবে সবচেয়ে বড় কথা হলো আমাদের প্রতিদিনের কাজের ধরন বা আচরণের ওপর এই অ্যাটিটিউডের ইম্প্যাক্ট কিন্তু বিশাল। কর্মক্ষেত্রে একটা পজিটিভ অ্যাটিটিউড থাকা যে কতটা জরুরি সেটা বলে বোঝানো কঠিন। এটা আক্ষরিক অর্থে কাজের কোয়ালিটি বাড়িয়ে দেয়, টিমওয়ার্ক সহজ হয়, চারপাশের কাজের পরিবেশটা দারুণ থাকে। আর সবচেয়ে বড় সুবিধা হলো এর ফলে কমিউনিকেশন এত ভালো হয় যে অফিসে অনাকাঙ্ক্ষিত দ্বন্দ্ব বা কনফ্লিক্টের পরিমাণ ম্যাজিকের মতো কমে আসে। কিন্তু বাস্তবতা তো সব সময় এত সুন্দর হয় না। অনেক চেষ্টা করার পরও অনেক সময় আমরা আটকে যাই, আর ঠিক তখনই তৈরি হয় ফ্রাস্ট্রেশন বা হতাশা। সোজা কথায় বলতে গেলে যখন একজন মানুষ তার নির্দিষ্ট টার্গেট বা লক্ষ্যে পৌঁছাতে পারে না, তখনই সে হতাশ হয়ে পড়ে। এটা খুব স্বাভাবিক, কিন্তু একই সাথে খুবই সেন্সিটিভ একটা ইস্যু। আর এই ফ্রাস্ট্রেশন কিন্তু ভেতরে চেপে রাখা যায় না, এটা আমাদের আচরণে ঠিকই ফুটে ওঠে। হঠাৎ করে রেগে যাওয়া, মাত্রাতিরিক্ত স্ট্রেস, মন খারাপ, অকারণে ভয় পাওয়া, এগুলো খুব কমন। আত্মবিশ্বাস একেবারে তলানিতে গিয়ে ঠেকে। এমনকি অনেক সময় দেখা যায় কেউ চিৎকার করছে, কাঁদছে, অন্যদের এড়িয়ে চলছে বা কাজে একদমই ফোকাস করতে পারছে না। এই লক্ষণগুলো ধরতে পারাটা অত্যন্ত ক্রুশিয়াল। তাহলে উপায় কি? এই আবেগিক ধাক্কাগুলো কিভাবে সামলানো যাবে? এর জন্য খুব স্ট্রাকচার্ড একটা অ্যাপ্রোচ দরকার। সবার আগে মনোযোগ দিয়ে তাদের কথা শুনতে হবে, খুব শান্তভাবে, নম্রভাবে কথা বলতে হবে, যাতে মূল সমস্যাটা বোঝা যায়। এরপর মানসিক সাপোর্ট দেওয়া, পজিটিভ চিন্তায় এনকারেজ করা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রবলেমটা সলভ করতে সক্রিয়ভাবে সাহায্য করা। এভাবেই এই মানসিক বাধা দূর করা সম্ভব। সবশেষে একটা কথা বলতেই হয়, আমাদের চারপাশের কাজের পরিবেশ কিন্তু প্রতিনিয়ত বদলাচ্ছে, আর এই দ্রুত বদলাতে থাকা পরিবেশে মানুষের এই জটিল আবেগ আর মনোভাব ম্যানেজ করার কৌশলগুলো ভবিষ্যতে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিকে ঠিক কোন দিকে নিয়ে যাবে, এটা সত্যি ভেবে দেখার মতো একটা প্রশ্ন। আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। আশা করছি পুরো এমপ্লয়ি লাইফ সাইকেলটা এখন সবার কাছে একদম পরিষ্কার। নতুন কিছু জানার এই আগ্রহ বজায় থাকুক।